নমস্কার, নাদ দ্য কসমিক সাউন্ডের আরেকটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে অনেক, অনেক স্বাগত। আর এই মুহূর্তে আমার স্টুডিওতে বসে রয়েছে আমার খুব কাছের বন্ধু অভিষেক। অভিষেক তোমাকে অনেক, অনেক স্বাগত আমাদের থ্যাংক ইউ। স্টুডিওতে। বলো কেমন মানে চলছে জীবন? জীবন তো একদম রোলার কোস্টারের মতোই চলছে বলতে গেলে। কখনো দিনগুলো একদম মানডেন, একদম সাটল যায়। কখনো লাইক অনেক রাশ চলে আসে। কখনো কিছুদিন টাফ যায়। বাট দেন ইটস লাইক এ সাইকেল এভরিডে। কিন্তু তারপরেও তোমার এই ব্যস্ততম জীবনের মাঝখানেও থেকেও তুমি মাঝে, মাঝেই দেখি যে ব্যাগ নিয়ে তোমার ট্রেকিং এর কিট নিয়ে তুমি বেরিয়ে পড়ো। তার পাশাপাশি দেখেছি যে তোমার বেশ সুন্দর, সুন্দর ব্লগও আসে এবং তোমার নিজস্ব একটা চ্যানেলও রয়েছে হ্যাঁ। YouTube এ অবশ্যই। তো আজকে আমরা দর্শক বন্ধুদেরকে জানিয়ে রাখি এই সব মিলিয়ে আমরা একটা গল্প শুনবো ট্রেকিং এর অভিজ্ঞতা। অভিষেকের কিরকম ট্রেকিং হয়েছে। আপনাদেরকে জানিয়ে রাখি কর্মসূত্রে সে কিন্তু একজন ডক্টর ইতিমধ্যে দেরাদুনে রয়েছে কর্মসূত্রে এবং সে আমাদের ত্রিপুরারই ছেলে। তো চলো অভিষেক, তোমার জার্নিটা কখন শুরু হয়েছিল? মানে এই যে তোমার স্টাডি লাইফটা সেটা সম্পর্কে যদি একটু বলো আগে দর্শকদেরকে এবং তারপরে আস্তে, আস্তে আমরা ট্রেকিং এর অভিজ্ঞতায় যাবো। বেসিক্যালি আমার হোম টাউন ধর্মনগর। আমি ত্রিপুরা থেকেই আমার হায়ার সেকেন্ডারি ত্রিপুরাতেই ছিল, বীর বিক্রম ইনস্টিটিউশন। তারপরে আমি এমবিবিএস এর জন্য আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে অ্যাডমিশন নিলাম 2010। দেন 5.5 ইয়ার্স ওখানেই কাটলো আগরতলাতে। আচ্ছা, তখনও বাইরের ওয়ার্ল্ড সম্পর্কে এক্সপোজার পাইনি আমি। ওকে। অ্যান্ড তখন সেই ইন্টারনেটের দুনিয়াটাও ছিল না। হুম, হুম, হুম। দেন আফটার মাই ইন্টার্নশিপ আই টুক এ চান্স। আমি সেই র্যাট রেসের মধ্যে পড়তে চাইনি ওকে। যে পিজি প্রিপারেশন করব আর এমবিবিএস করে ফেলেছো মানে এখন তোমাকে স্পেশালিস্ট ডক্টর হতে হবে। তো একঘেয়েমি স্টাডি অ্যান্ড অল। Although I was topper in my college for 4 consecutive years, but I choose a different path. ওকে। I went to Delhi আচ্ছা। without any information, without any knowledge. যে ওখানে গিয়ে দেখবো যে স্টুডেন্টরা কি করে। ওখানে যাওয়ার পর দেখলাম যে স্টুডেন্টরা কেউ আইএএস এর প্রিপারেশন নিচ্ছে আফটার এমবিবিএস, কেউ বিদেশ পাড়ি দিচ্ছে, আচ্ছা। কেউ বিজনেস খুলছে, কেউ স্টার্ট আপ করছে, কেউ পিজির প্রিপারেশন করছে, কেউ শুধু জব করছে। আচ্ছা। আই এম ফ্রম এ লোয়ার সোশিও ইকোনমিক ব্যাকগ্রাউন্ড ইন মাই ফ্যামিলি, সো আই হ্যাড টু ডু কন্টিনিউয়াস আর্নিং। ওকে। তো আমি জব জয়েন করলাম দিল্লিতে। আচ্ছা। অ্যান্ড আই গট অ্যাবজর্বড ইনটু মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার। ওকে। তো ওইখানে আমার একটা খুব ভালো একটা এক্সপিরিয়েন্স হলো। ন্যাশনাল লেভেলের কিছু কিছু জিনিস। হুম, হুম। তখন জিকা ভাইরাসের আউটব্রেক চলছিল ইয়েস। হ্যাঁ। 2016-এ। হুম, হুম। তো সেটা সম্পর্কে একটা নলেজ পেলাম অ্যান্ড ওয়ার্ক ফ্রেম সম্পর্কেও দেখলাম ন্যাশনাল লেভেলে হেলথের কি হয়। হুম, 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 হুম। কিছুটা ক্লিনিক্যাল এক্সপোজারও নিলাম, প্রাইভেট হসপিটালে ইমার্জেন্সিতে ছিলাম। আচ্ছা। দেন দেখলাম যে অসুস্থ হয়ে পড়ছি, ওয়েদার স্যুট করছে না। ওকে। তো মনের মধ্যে একটা আশা নিয়ে চলে এলাম ত্রিপুরাতে। আবার। গভর্নমেন্ট জব জয়েন করলাম। ওকে। 2.5 বছরের মতো গভর্নমেন্ট জব জয়েন মানে করলাম। লিগ্যাল অ্যাসপেক্টস, ক্লিনিক্যাল অ্যাসপেক্টস, সোশ্যাল অ্যাসপেক্টস অনেক কিছু দেখলাম। অনেক ধরনের পেশেন্টস হ্যান্ডেল করলাম। বাট মনের ভিতরে একটা ইচ্ছে ছিল যে নিজেকে আবার একটু কম্পিট করাবো ন্যাশনাল লেভেলে। ওকে। তো স্টাডি কখনো বন্ধ করিনি। জবের সাথে সাথে স্টাডি করতাম। অ্যান্ড দেন একদিন নিট পিজির র্যাঙ্ক এলো। ওকে। And I got my desired subject. So I did my MD in community medicine. ওকে। ওইটা ওই কারণে নেওয়া ওই সাবজেক্টটা, এক তো হলো সাবজেক্টের প্রতি ইন্টারেস্ট থাকতে হবে। হুম, হুম। সেকেন্ডলি আমি টাইম চেয়েছিলাম আমার জন্য বেশি। টাকা বা ফেম ওইটার প্রতি নজরটা কম ছিল। আই বিলিভ যে ফেম will come based on your quality and work. I wanted time for myself. I was not getting time when I was a medical officer. হুম, So I chose community medicine. I did from a government medical college in Mumbai. And since then in 2019 আমি আমার লাইফের কিছু নতুন অধ্যায় শুরু করতে পারলাম। যেমন? After going there, হুম, হুম। I realized that I could take good videograph. হুম। হ্যাঁ, তোমার অনেক ছবি আমরা দেখেছি, ছবি তুলেছো, ভিডিও করেছো and that's really awesome. তো সেই ট্রাভেল করতে করতেই জিনিসগুলোকে এক্সপ্লোর করা। মানে ওই সময়টা থেকেই তোমার অ্যাকচুয়ালি ট্রাভেলিং এর জার্নিটাও সাথে, সাথে শুরু হ্যাঁ, হয়েছে। তখন একটা আলাদা একটা লিপ এলো লাইফের মধ্যে। আচ্ছা। অ্যান্ড কিছুটা সময়ও পেয়েছি নিজের জন্য। হুম, হুম। অ্যান্ড তখন থেকে আমি কিছুটা রিস্ক নিয়ে একটু রিসার্চ করে হ্যাঁ, হ্যাঁ। সোলো ট্রিপে যাওয়া, ট্রেকিং এ যাওয়া, এক্সপ্লোর করা। আচ্ছা, এই সোলো ট্রিপের কনসেপ্টটা না মানে রিসেন্টলি খুব চলছে আরকি মার্কেটে। হ্যাঁ, এবং আমি দেখেছি যে আ মোস্ট অফ দ্যা পিপল এখন বেসিক্যালি এই সময়টায় সোলো ট্রিপ করতে চাইছে বা হুম, করছে।
এই বিষয়ে তোমার কি মনে হয়? বা তুমিই বা কেন সোলো ট্রিপ মানে গ্রুপ ট্রিপ ছেড়ে সোলো ট্রিপে গেলে? বা আমি এমন তোমাকে এটা কিরকমভাবে আলাদা করেছে অন্য ট্রিপগুলোর থেকে? আমি এমন না যে আমি সোলো যাওয়ার জন্যই রেডি ছিলাম সবসময়, বা আচ্ছা। গ্রুপ ট্রিপে আমি যাই না। আমি যাই, গ্রুপে হুম, যাই, আমি অনেক করেছি। অনেক সময় এমন হয়েছে যে আমি তৎপর হুম, যাওয়ার জন্য। আই হুম, এম রেডি টু গো। হুম, ইফ ইউ মেক এ প্ল্যান উইথ মি, আই হুম। মে গো টুমরো মর্নিং ইটসেলফ। বাট কম্পেনিয়ন সবসময় পাইনি, ওকে। যে আমার সাথে কেউ যাবে। হুম, হুম, বিভিন্ন ধরনের কাজের সূত্রে বা হেলথ ইস্যুস বা কিছু না কিছু একটা ছিল মানুষ সবসময়। হুম, তার জন্য আই চুজ দ্যাট আমি থামবো না, হুম, আমি যাব। আর নিজের সাথে নিজে একা ছোট থেকে বড় হয়েছি। হুম। আমি সিঙ্গেল সন। আচ্ছা। তো আমি আমার ছোটবেলা থেকেই আমি নিজের সাথে যেমন একটা নিজে কথা বলি, ওইরকম একটা ভাইব আমার মধ্যে ছিল। তো যখন আমি যাই, কেউ আমার মানে কম্পেনিয়ন যদি আমি নাও পাই, আই টক উইথ দ্য নেচার। আই ক্যান ফিল দ্যাট আই এম ফিলিং গুড। ওকে। আমার কাছে ওই নতুন একটা গাছ দেখা, নতুন একটা ভিউ দেখা, নতুন একটা ল্যান্ডস্কেপ দেখা, ওইখানের বাতাস, ওইখানের ঘাস, ওইখানের গন্ধ, ওইটা আমাকে খুব অ্যামেজ করে। সানরাইজ আর সানসেট আমি মিস করি না। ওইটার জন্য আমি আমার কমফর্টটাকে কম্প্রোমাইজ করতে পারবো। বাইক রাইড দিয়ে যাওয়া, ট্রেকিং করা, ওইটার মধ্যে একটা আলাদা একটা শান্তি। আমি নিজেকে মানে ওই গানটা তোমাকে কোথাও না কোথাও ইন্সপায়ার করেছে যে যদি তোর ডাক শুনে কেউ না না আসে আসে তবে তবে একলা একলা চলো চলো রে। রে। একদম। আমি কেন প্রসঙ্গটা তুললাম, আমাদের ডক্টর অভিষেক কিন্তু খুব ভালো গানও গায় এবং ইতিমধ্যে গানেরও খুব প্র্যাকটিস চলছে। আমরা যত পডকাস্ট এগিয়ে যাবে আমরা একটা একটা করে দিক আমরা আমাদের সামনে উঠে আসবে আর কি। তোমার এই যে ট্র্যাকিং এর কনসেপ্টটা, এই কনসেপ্টটা কিভাবে মানে প্রথম মানে তুমি ট্র্যাকিং করতে কোথায় গিয়েছিলে? তারপরেই তো আশা করি আস্তে আস্তে জিনিসটার প্রতি একটা ভালো হ্যাঁ। লাগা, প্রেম হওয়া। তো এই ট্র্যাকিং এর ব্যাপারটা কিভাবে নেশায় যায়? 2017-তে প্রথমবার মেঘালয় ঘুরতে গেছিলাম। তখন আমি ত্রিপুরাতেই জব করতাম। তো তখন আরওয়া বলে একটা কেভ ডিসকভার হয়েছিল হুম, জাস্ট হুম, রিসেন্টলি ইন 2015। ওই কেভটাতে আমি আর আমার একটা ফ্রেন্ড যাচ্ছিলাম হেঁটে হেঁটে। তো এটা একটা নর্মাল রুট ছিল, আর সাডেনলি একটা ট্র্যাক রুটও ছিল। আচ্ছা। তো আমরা ট্র্যাক রুটটা বেছে নিয়েছিলাম। অ্যান্ড এটা সামহাও আমাদেরকে একটা এক্সাইটমেন্ট ক্রিয়েট করলো যে তুমি জানো না, হুম, আর নর্মাল পাথওয়ে ছাড়া একদম কমপ্লিটলি আউট অফ দ্য নেচারের মধ্যে তুমি যাচ্ছ। অ্যান্ড এটা তোমার বডিটাকে চ্যালেঞ্জ করছে, মাইন্ডটাকে এক্সাইট করছে। তুমি হুম, সামনে কি আছে তুমি জানো না, হুম। তুমি গেলেই তুমি দেখতে পারবে। তো সেটা মনে হয় মনের মধ্যে গেঁথেছিল। আচ্ছা। তারপরে যখন 2019-এ আমি মহারাষ্ট্রতে শিফট হলাম, দেন আমি আমার লাইফের প্রথম ডেজিগনেটেড ট্রেকে গেলাম, দ্যাট ওয়াজ ভীমাশঙ্কর। আচ্ছা। I went with my colleagues and seniors. হুম, হুম। So that was an amazing experience, ওকে। like lifelong experience. একটু That was. যদি ইলাবোরেটলি আমাদেরকে বলেন। তো ভীমাশঙ্কর একটা জ্যোতির্লিঙ্গ, হুম, যেটা আমার জানা ছিল না। ইট ইজ ওয়ান অফ দ্য 12 জ্যোতির্লিঙ্গাস অফ ইন্ডিয়া, হুম, situated in Sahyadri Mountains in Maharashtra, almost 130 kilometers from Mumbai. ট্র্যাক বুকিং করে নিয়েছি, অ্যান্ড দেন আমরা রাত্রেবেলা গাড়ি চেপে সবাই একসাথে ভিলেজ অব্দি গেলাম, বেস ক্যাম্পে। রাত্রেবেলা আমরা ওইখানে থাকলাম, বৃষ্টির দিন, বাইরে বৃষ্টি পড়ছে। ওকে। ভোরবেলা উঠে ফ্রেশ হয়ে অল্প একটু পোহা খেয়ে, চা খেয়ে হুম, হুম, বেরিয়ে গেলাম আমরা রেডি হয়ে। রেইনকোট টেনকোট পরে, ট্রেকিং শুজ পরে আমরা বেরিয়ে গেলাম। আস্তে আস্তে ভোর হলো। হুম। ঠিক যখন সূর্যের প্রথম সানলাইটটা পাহাড়ের মধ্যে পড়লো, আর আমি যে দেখলাম ওই যে ফার্স্ট সাইট, ওটা আমি জীবনেও ভুলবো না। প্রায় 6-7 কিলোমিটার লম্বা একটা মাউন্টেন রেঞ্জ, হুম, যেটার উচ্চতা, এভারেজ উচ্চতা হবে 3,500 থেকে 4,000 ফুট। হুম। আর ওটার মধ্যে অজস্র ওয়াটারফল, ওকে। একদম লাশ গ্রিন। তুমি যদি কাউন্ট করো, মোর দেন 100 ওয়াটারফলস পেয়ে যাবে, একটার পর একটা পড়ছে, একটার পর একটা পড়ছে। ওকে। অ্যান্ড দেন আই রিয়েলাইজ যে আমাদেরকে ওটা ট্র্যাক করে ওটার টপে যেতে হবে। হুম, হুম। অ্যান্ড ওই দিন যত এগোচ্ছি তত টেরেন চেঞ্জ হচ্ছে। দেন আমরা রিভার ক্রস করছি, সিনারি চেঞ্জ হচ্ছে, ওয়েদার চেঞ্জ হচ্ছে। ওইখানে রাস্তাটা কি কোনো বানানো তৈরি রাস্তা ছিল নাকি এমনি ট্রেকিং ওয়ে না, ছিল? ট্র্যাক রুট, ট্র্যাক রুট ছিল। স্টোন, ট্রেল, মাড অ্যান্ড ওকে। ওয়াটার, সব মিলিয়ে। সব মিলিয়ে। কখনো কখনো কিছুই নেই, ওইটাকেই ক্রস আচ্ছা। করতে হবে। ওকে। তো ইট থ্রোজ চ্যালেঞ্জেস, অ্যান্ড ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট। অ্যান্ড আই থিঙ্ক ট্র্যাক করাটা দরকার। হুম, এটা না, নিজেকে কঠিন চ্যালেঞ্জের মধ্যে দিয়ে ফালানোর, নিজেকে আরো ডিসিপ্লিন করার, আরো সতর্ক করার একটা খুব ভালো একটা পদ্ধতি। হুম, শুধুমাত্র কোনো ফিজিক্যাল চ্যালেঞ্জ না, হুম। মেন্টালিও অনেক কিছু জিনিস সম্পর্কে জানা যায়। অ্যান্ড তখন নিজেকে হাম্বল করার একটা বেস্ট ওয়ে। উই আর নট হাম্বলস দিস ডেজ, পিপল আর নট রাইট, হাম্বল, রাইট। উই রিয়াক্ট এ লট।
হুম, হুম, বাট যখন ওই ধরনের চ্যালেঞ্জের মধ্যে দিয়ে মানুষ যায়, হুম, বিউটিও আছে, একটা স্যাটিসফ্যাকশনও আছে, অ্যান্ড সেন্স অফ অ্যাকমপ্লিশমেন্ট আছে, অ্যান্ড নিজেকে অনেক একটা মানে ছোট্ট বালুর কণার মতন যে ফিলটা হয় যে ইউনিভার্স ইজ সো লার্জ, ওই ফিলটা খুব ইম্পর্টেন্ট। মানে এই যে এটা তোমার ফার্স্ট ট্রাক প্রথমত যেটা ডেজিগনেটেড ফার্স্ট বললে। ট্র্যাক। তো এটার মধ্যে কি ধরনের চ্যালেঞ্জেস তুমি মোটামুটি ফেস করেছো? ফার্স্ট ট্র্যাকে ছিল ক্লাইম্বিং, ট্রেকিং ফর লং টাইম, আপহিল ক্লাইম্বিং। মোটামুটি কত ঘন্টার ট্রাক ছিল ওটা তোমার? ছিল প্রায় 3.5 ঘন্টা, আমাদের 4-5 ঘন্টা লেগেছিল। কারণ আমাদেরকে রিরুট করতে হয়েছিল ওকে। বিকজ অফ স্টোন ফল। হুম, হুম, তো আমাদেরকে অ্যাভালাঞ্চের জন্য, নট অ্যাভালাঞ্চ, সরি, ল্যান্ডস্লাইড হচ্ছিল, তো আমাদেরকে রুটটা চেঞ্জ করতে হয়েছিল। ওকে, ওটার জন্য রিভার ক্রস করতে হয়েছে। রিভার ক্রসিং চ্যালেঞ্জিং ছিল। রিভার ক্রসিং এ অনেক গাশ অফ ওয়াটারতে চলে আসা, তো দাঁড়ানোটা পসিবল হয় না রিভার হুম, বেডের হুম, মধ্যে। হুম, একজন আরেকজনকে ধরে হিউম্যান চেইন বানিয়ে আমরা ক্রস করছিলাম। হুম। প্রথমবার এটা হচ্ছিল। একটু, একটু কি ভয় কাজ করছিল? হ্যাঁ, ভয় ছিল, বাট ভয় থেকে বেশি অ্যাড্রিনালিন রাশটা ছিল। রোপ ধরে ওয়াটারফলকে ক্রস করা। আচ্ছা। তারপরে আরো আপহিল যাওয়ার পরে পায়ের মধ্যে ভীষণ ব্যথা হচ্ছিল। হুম, নিজেকে আরেকটু পুশ করা, আরেকটু উপরে যাওয়া। হুম। বৃষ্টিতে কন্টিনিউয়াস ভিজে একদম ঠান্ডা অবস্থায়। তো আস্তে আস্তে আরো অনেকগুলো ট্রেক করলাম মহারাষ্ট্রে। ওয়াটারফল র্যাপেলিংও করলাম। তো ওগুলো খুব এক্সাইটিং ছিল আমার কাছে। তো তারপরে আল্টিমেটলি যখন এই ট্রেক রুট কমপ্লিট করে একদম টপে গিয়ে যখন পৌঁছালে, মানে রাস্তাঘাটের সৌন্দর্য তো আমি মোটামুটি বুঝেই গেছি হ্যাঁ, তুমি যেমনটা বলতে চাইছো। সেই মুহূর্তে যখন পৌঁছলে তখন অভিজ্ঞতা কিরকম? তখন কি মনে হচ্ছিল? বিভিন্ন জায়গায় গিয়ে এমন মনে হয়েছে, কিছু জায়গায় জানতামও না। যেমন ভীমাশঙ্কর কি ছিল জানতাম না। যাওয়ার পরে দেখলাম যে ওখানে একটা মন্দির আছে। ওখানে শিবের জ্যোতির্লিঙ্গ আছে। একটা ওভারওয়েলমিং ফিল দিল। যে এতটুকু উপরে এসছেন, এটা একটা এত পবিত্র একটা জায়গা। হুম, হুম, একটা তীর্থস্থান বলতে গেলে। হুম। সেটা আমার কাছে ওভারওয়েলমিং ছিল ফার্স্ট টাইম। এরকম কন্টিনিউয়াসলি হয়ে আসছে লাস্ট ৫-৬ বছর ধরে। তারপরে এই ট্রেকিং এর পরে তারপরে তোমার নেক্সট ট্রেক রুট কোনটা ছিল? মহারাষ্ট্রেই কন্টিনিউ করেছি। আচ্ছা, প্রত্যেকবার মনসুন এবং ড্রাই সিজনে কালসুবাই বলে আছে মহারাষ্ট্রের হাইয়েস্ট পিক। আচ্ছা। দেন বিভিন্ন ধরনের ওয়াটারফল আছে। হুম, তো ওয়াটারফলস গুলো শুধু মনসুন টাইমেই আসে। আচ্ছা, কালু ওয়াটারফল, ওটাকে বলা হয় জুরাসিক পার্ক অফ ইন্ডিয়া। আচ্ছা। দেন বিভিন্ন ধরনের ফোর্টস আছে, রায়গড় ফোর্ট, রাজগড় ফোর্ট। হুম, হুম। এগুলো মহারাষ্ট্রের হিস্টোরিক্যাল সিগনিফিকেন্স এর জন্য খুব ইম্পর্টেন্ট। আচ্ছা। ছত্রপতি শিবাজির টাইমে ওখানে অনেক ধরনের ফোর্টস বানানো হয়েছিল। হুম, হুম, ওই ফোর্টস গুলো পাহাড়ের টপেই। হুম। তো ওগুলো ট্রেকিং করে করে মানুষ মানে যায়। ওইখান থেকে যাতে আমি শত্রুপক্ষের উপর নজর রাখতে পারি বা হ্যাঁ, গা ঢাকা দিতে পারি অনেকটা হ্যাঁ, ওই হিসেবেই হয়তো পাহাড়ের উপরে তৈরি। ইয়েস। ওকে। এরকম অনেক হিডেন অ্যান্ড অনেকগুলো ডাইভার্স ফোর্টস, ডিজাইনস অ্যান্ড পিনাকলস আছে মহারাষ্ট্রের মধ্যে। একদম পাহাড়ে একটা সরু একটা রিজের মতন, হুম, ওটা এক্সটেন্ড হয়ে যায়। ওটার মধ্যেও ট্রেকিং হয়। ওকে। ওয়াটারফলস আছে, ফোর্টস আছে, রিজেস আছে। তো এখন পর্যন্ত মোটামুটি যতগুলো ট্রেক করলে তার মধ্যে সবচেয়ে থেকে খতরনাক ট্রেক কোনটা ছিল? লাস্ট টাইম আমি যখন গেছিলাম হিমালয়ান ট্রেকে, হুম, তো ওটা আমার সবচেয়ে খতরনাক ছিল আই গেস। দায়রা বুগিয়াল ট্রেকিং এ যখন আমি গেছিলাম। আচ্ছা। অলদো ইট ইজ এ সেফ ট্র্যাক, বাট স্নোফল এত বেশি হচ্ছিল রাত্রেবেলা যে ইট কুড জাস্ট মানে গেট আস তোমরা বারিড। রাত্রে বেলা ট্রেক করছিলে? না, রাতে ট্র্যাক করিনি, রাতে আমরা টেন্টে ছিলাম। আচ্ছা। বাট এতটাই বরফ পড়ছিল যে মানে টেন্টের উপরে প্রায় এতটুকু লেয়ার হয়ে গেছিল, ২-৩ কেজি লেয়ার হয়ে গেছিল। তো ইট ওয়াজ সাপ্রেসিং আওয়ার টেন্ট। আচ্ছা। হ্যাঁ, তো উই হ্যাড টু শেক আওয়ার টেন্টস ফ্রম ইনসাইড হ্যাঁ, হ্যাঁ। সো দ্যাট দ্য আইস ফলস অফ। অ্যান্ড হাইপোথার্মিয়া হচ্ছিল অনেকের। ওকে। কন্টিনিউয়াস স্নোফল। হুম, স্নোফল প্রথমে ১-২ ঘন্টা একটু ভালো লাগে, এনজয়মেন্ট, বরফ হ্যাঁ, নিয়ে খেলা। হ্যাঁ, আর যখন সেটা কন্টিনিউয়াস ঘন্টার পর ঘন্টা হতে থাকে তুষারপাত, হুম, then it is alarming. হুম, It হুম, is very dangerous that time. You will হ্যাঁ, not find any route, হুম। and পুরো তখন রুট তো ঢেকে যায় তখন পুরো ঢেকে বরফে। যায়, and if you do হ্যাঁ, not have proper cover, proper clothes হুম, and heating like হুম, sources, হুম। then you are gone. তো এই যে ধরো এত নেগেটিভ টেম্পারেচার এ তোমাদেরকে থাকতে হচ্ছে তখন, তার জন্য তো মানে পর্যাপ্ত পরিমাণে ড্রেস তোমাদের সাথে নিয়ে যেতে হয়। হ্যাঁ, তো তোমাকে যদি জিজ্ঞেস করি যে আমাদের এসেনশিয়াল ম্যাটেরিয়ালস গুলো কি, কি থাকে একটা ট্রেকিং এ যাওয়ার জন্য? উইন্টারের জন্য মোস্ট ইম্পর্টেন্ট হলো লেয়ারিং। তো একদম ভিতরের যে লেয়ারটা থাকা উচিত সেটা হলো ড্রাই ফিট। যাতে ঘামটা মানে কাপড়ের মধ্যে লেগে কাপড়টা যেন তোমার শরীরের সাথে আঠা হয়ে না লেগে থাকে। হুম, ইট শুড বি ড্রাই ফিট, একদম ইনার লেয়ারটা। কারণ যখনই আমরা ট্রেক করব,
আমাদের গরম লাগবে। হুম, হুম, তার হুম, উপরে একটা থার্মাল, তার উপরে একটা ফ্লিস জ্যাকেট, প্যাডেড ফ্লিস জ্যাকেট। দিস ইজ মিনিমাম। হুম, তার উপরে আরেকটা লাগানো যায়। হুম, যখন আমরা ট্রেকিংটা শুরু করি, হাফ অ্যান আওয়ারের মধ্যে বডিটা গরম হয়ে হুম, যায়, হুম, হুম, তখন তোমাকে ফ্লিস জ্যাকেটটা অটোমেটিক খুলে রাখতে খুলে হবে। রাখতে হবে তখন এক্সাক্টলি। তুমি ট্রেক করতে 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 একটা টাইমে যখন তুমি থামবে, আবার ঠান্ডা লাগবে, তখন আবার জ্যাকেটটা পরতে হয়। হুম, এইভাবে কন্টিনিউয়াস করতে হয়। যদি স্নোফল শুরু হয়ে যায়, বৃষ্টি শুরু হয়ে যায়, then তোমাকে পঞ্চো পরতে হবে, হুম, রেইনকোট, পঞ্চো এগুলো লাগাতে হবে, হুম, হেড কাভার করতে হবে, হুম, অ্যান্ড সিমিলারলি গ্লাভস, হুম, সক্স এগুলো খুব ইম্পর্টেন্ট। যদি সক্স ভিজে যায় দেন ইউ হ্যাভ টু চেঞ্জ, হুম। আদারওয়াইজ ওটা নিয়ে বেশিক্ষণ থাকলে প্রবলেম হতে পারে। তো মোটামুটি এরকম কি হয়েছে কখনো? ধরো ট্রেকিং এর ক্ষেত্রে তোমাদেরকে নিজেদের মানে খাবার-দাবারও সাথে স্টোর করে নিয়ে যেতে হয়েছে, ওপরে খাবার পাবে না। হ্যাঁ, এরকম 1 ডে 2 ডে ট্রেকের মধ্যে এরকম করেছি যে কিছুটা আচ্ছা, ড্রাই ফ্রুটস, হ্যাঁ, স্প্রাউটস ওগুলো নিয়ে গেছি। ওকে, কখনো প্রিমিক্সড ফুড নিয়ে গেছি, উপরে গিয়ে রান্না করেছি। আর যখন লং ট্রেকস করেছি হুম, তখন আ কিচেন টিম ছিল সাথে। যখন আচ্ছা, গ্রুপে করেছি, হ্যাঁ, উপরেই রান্না-বান্না হতো। ওকে, রান্না করে দেন আমরা আজকে টেন্ট পিচ করলাম। এখানে আমরা আজকে আর থাকবো। হুম, তো এখানেই কিচেন টিম কাজ করলো। ওকে, তারপরে চেঞ্জ করে আমরা নেক্সট ক্যাম্প সাইট গেলাম। হুম। ওখানে রান্না-বান্না করলাম। তো এই এভাবে। রান্নার জন্য যে জল-টল দরকার এগুলো কি সব নিজে থেকেই ক্যারি করে নিয়ে যাওয়া হয় স্নো ওপরে? ট্র্যাকের মধ্যে জল ক্যারি করা হয় না। আচ্ছা, স্নোটাকে আগুন জ্বালিয়ে অপেক্ষা জল করতে দিয়ে হয়। তারপরে ওটাকে ফুটিয়ে জল যেটা বের হয় ওইটা ইউজ করা হয়। ওকে, আর সামার ট্র্যাকে যেহেতু এগুলো ডেজিগনেটেড ট্র্যাকস, হুম, তো এমন একটা জায়গাতেই টেন্ট পিচ করা হয় যেখানে ওয়াটার সোর্স থাকে। কোনো একটা জলের ওকে, স্ট্রিম আসছে, ওকে, ওকে, গ্লেশিয়ার ওয়াটার আসছে বা নদী আছে হুম, হুম, ঐরকম। বাকি ড্রিংকিং ওয়াটার নিজের নিয়ে যেতে হয়। ওকে, এটলিস্ট একদিনের নিয়ে যেতে হয়। হুম, তো ওইখানে নেচারের আলাদাই ভাইব। বাতাসের ফিলটাই আলাদা। হুম, অক্সিজেনটা যেমন একটু আলাদাই, হুম, হুম, বাতাসটা আলাদাই পিওর ফিল হয়। হ্যাঁ, সানলাইট দেখতে খুব ঝকঝকে থাকে কিন্তু harsh হয়। আচ্ছা, সানস্ক্রিন না থাকলে, কভার না থাকলে সানবার্ন হয়ে যায়। হুম, এবারও হয়েছিল লাস্ট টাইম। ওখানে ফিলটা আলাদা, ওখানে শান্তি আলাদা। হুম, কমপ্লিট ডিটক্স। মানে যতই তোমার জীবনের প্রেশার থাকুক, যতই হুম, তোমার জীবনের ক্লামজিনেস থাকুক, হুম, ওইসব জায়গায় যাওয়ার পরে যেগুলো আনরিচেবল স্পট, ওগুলোর মধ্যে একটা পিউরিটি আছে and সেটা তোমার বিভিন্ন মানে ডিটক্সিফিকেশনের কাজ করে। ভিতরের সব নেগেটিভিটিটাকে একদম সাক করে নিয়ে যায়। একদম মিয়াডোস ছিল। হুম, এশিয়াস বিগেস্ট স্নো কাভার্ড মিয়াডোস। হুম, আর সামনেই আমরা দেখতে পাচ্ছিলাম গঙ্গোত্রী মাউন্টেন রেঞ্জ। ওকে, বিশাল বড় মাউন্ট বান্দারপুঞ্জ থেকে শুরু হয় গঙ্গোত্রী 1, 2, 3 হুম, অ্যান্ড দেন মাউন্ট শ্রীকান্ত। এগুলো সব ৬,০০০ ৭,০০০ মিটারের উঁচু, ওকে। অনেক উঁচু। অ্যান্ড ওগুলোর ওই পারেই হলো চায়না। মানে এই জায়গাটা থেকে ওইগুলো সবগুলো রেঞ্জ গুলো একদম দেখা যাচ্ছে। হ্যাঁ, একদম পুরো। এবং সবগুলো স্নো কভার্ড। সবগুলো স্নো কাভার, সবগুলোর পিক স্নো কাভার্ড। অ্যান্ড ওখানে একটা পার্টিকুলার টাইপের ফাঙ্গাস, এটাকে বলা হয় লাইকেন, ওকে, যেটা ওক গাছের ডালের মধ্যে দেখা যায়। খুব সুন্দর একটা গ্রিন কাভার। ওকে, লাইকেন ফাঙ্গাস একটা কাইন্ড অফ অ্যান এমন একটা ফ্লোরা হুম। যেটা জিরো পলিউশন জায়গার মধ্যে পাওয়া যায়। এটা হাইয়ার হিমালয়ান মাউন্টেন্স এর কিছু কিছু স্পটের মধ্যে লাইকেনটা পাওয়া যায়। তো ওই ট্র্যাকিং টায় তোমরা মোটামুটি কতটুকু উপরে গিয়েছিলে হাইট এর দিকে? 12,000 ফিটস। 12,000 হ্যাঁ। কোনো ব্রিথিং ইস্যুস হয় কি? বা কিরকম ফিটনেস মানে আমি তোমাকে যদি বলি যে কতটা ফিট হওয়া দরকার? মানে তুমি কিভাবে তোমার ফিটনেসটাকে মেইনটেইন করেছো? আমি বরাবরই স্পোর্টস অ্যাক্টিভিটির সঙ্গে জড়িত থাকি। হুম, হুম, লাইক কোনো একটা স্পোর্টস লাইক ব্যাডমিন্টন অর ক্রিকেট বা জিমে গিয়ে কার্ডিও করা হুম, বা অন্য কিছুটা ওয়েট ট্রেনিং, এটা আমার অফ অ্যান্ড অন চলতে থাকে। আচ্ছা। এটা একটা জিনিস। সেকেন্ডলি এক্সারসাইজ মানুষ যত করে হুম, ওর টলারেন্স পাওয়ারটা বাড়তে থাকে। হুম, ওর ব্রিদিং এন্ডুরেন্সটা আরো বাড়তে থাকে। হুম, হুম, যত আমরা হায়ার অ্যালটিটিউডে যাই ওখানে একটু ডিপ ব্রিদিং এর সমস্যা আসতে পারে, হুম, পালমোনারি এডিমার সমস্যা আসতে পারে। হুম, হেইপ আর হেইজ বলে কিছু মেডিকেল টার্মিনোলজিস আছে। যখন সেরিব্রাল ইডিমা হয়ে যায় বা পালমোনারি কনজেশন হয়ে যায়, বুকে জল জমে যায়, বিকজ উপরের প্রেশারটা কম, হুম, তো ভিতরে প্রেশারটা বেশি হওয়ার কারণে ফ্লুইড গুলো বের হওয়ার চেষ্টা করে আচ্ছা। সফট টিস্যুর মধ্যে। তো ওইটা যত বেশি মানুষ প্র্যাকটিস করে ততই সেটাকে কন্ট্রোল করা সম্ভব। ওকে, যত উপরে উঠে ওইটাই সম্ভব। ওইটার একমাত্র ট্রিটমেন্ট হলো নিচে নামা, অক্সিজেন দেওয়া, নিচে নামা আর অক্সিজেন দেওয়া। তো চট করে যেকোনো কেউর হতে পারে। চট করে আমি 18,000 ফুট উঁচুতে চলে গেলাম গুরুদুংমার লেক। বেশিক্ষণ থাকলে ওখানে
ব্রিদিং এর ইস্যু হতে পারে, মাথায় ব্যথা ধরতে পারে, কনফিউশন হতে পারে, হুম, হাই অ্যালটিটিউড পালমোনারি ইডিমা হতে পারে, হুম, যেটাকে আমরা সাধারণ ভাষায় বলি মাউন্টেন সিকনেস। আচ্ছা। হ্যাঁ, তো একটু যদি আমরা কার্ডিওর উপরে ধ্যান দিই আজকের দিনে, রানিং এর উপরে ধ্যান দিই, একটু নিজেকে যদি পরিশ্রম করাই, আমাদের স্টেমিনাটা বাড়বে। আজকে হয়তো 2 কিলোমিটার চললে একদম হাঁপিয়ে উঠে যাই, কালকে হুম, দেখা গেল যে আমি 5 কিলোমিটার অব্দি চলতে পারছি। হুম, হুম, তো একটা স্ট্যান্ডার্ড যেটা পুলিশে ভর্তির জন্য থাকে, আবার ট্রেকিং এর কোম্পানিতে ট্রেকিং করার জন্য ওটা একটা মিনিমাম স্ট্যান্ডার্ড হিসেবে ধরে রেখেছে, সেটা হলো হাফ অ্যান আওয়ারের মধ্যে 5 কিলোমিটার জগ করা। ওকে। যদি তুমি 5 কিলোমিটার জগিং বা রানিং করে হাফ অ্যান আওয়ারের মধ্যে কমপ্লিট করতে পারো, হুম, হুম, you are like moderately fit enough to go for an average trek আচ্ছা। within normal limits. Within normal limits বলতে up to 16,000 feet, যেখানে অক্সিজেন অ্যামাউন্ট ইজ গুড এনাফ। কারণ তার উপরে আস্তে আস্তে কমতে থাকে, ইউ নিড এক্সট্রা অক্সিজেন সাপ্লি। আফটার 18,000 ফিট ইউ নিড সিলিন্ডার। ওকে। ইয়েস, তখন তখন সিলিন্ডারও মাউন্টেনিয়ারিং ক্যারি যারা করে করে নিতে। দে নিড সিলিন্ডার। হুম, শুধুমাত্র শেরপারাই আছে হুম, যারা 18,000 এর উপরে, ওদের অ্যাক্লিমেটাইজ এতটা হয়ে গেছে যে কম অক্সিজেন দিয়েও ওরা কাজ চালিয়ে মাউন্টেন নিতে পারে। সিকনেস না হয়ে উপরে যেতে পারে। হুম। তো এই যে মানে ভারী, ভারী ব্যাগ মানে এতগুলো জিনিস নিয়ে উপরে ওঠা তো চারটিখানি কথা না। মানে তুমি যখন হাঁটবে তখন ওয়েটটার উপরে একটু কন্ট্রোল রাখতে লাগবে। মানে আই মিন ওয়েট নিয়ে হেঁটে প্র্যাকটিস করাটাও তো একটা ম্যাটার করছে নিশ্চয়ই। আমার ক্ষেত্রে কি হয় যে আমার ওয়েটটা আরো বেড়ে যায় ক্যামেরা ইকুইপমেন্টস এর জন্য। রাইট। ক্যামেরা, হ্যাঁ, ড্রোন, ব্যাটারি, হ্যাঁ, ট্রাইপড, হুম, তো এইসব অ্যাক্সেসরিজ এর জন্য আমার ব্যাগটাও ভারী হয়ে যায়, আর জিনিসও বেশি হয়ে যায়, তো আমাকে একটু সাফার করতে হয় আচ্ছা। সব সময় যখনই আমি ট্রেকিং এ বা ইভেন ট্রাভেলিং এর জন্য যখন যাই। হুম, আমার ওই এক্সট্রা একটা জিনিস হয়ে যায়, হুম। তো ওইটার জন্য আমাকে একটু এক্সট্রা নিজেকে ফিট রাখতে হয় যাতে ওইটাও আমি কভার আপ করতে পারি। আচ্ছা এই পয়েন্টটা যখন উঠলো, এই যে তুমি বললে যে কখনো, কখনো ব্রেইন কাজ করছে না বা একটা এরকম ধরো আমরা জায়গায় পৌঁছে গেছি। পৃথিবীতে এমন অনেকগুলো জায়গা রয়েছে যেখানে গেলে পরে দেখা যায় যে মোবাইল কাজ করা বন্ধ করে দিয়েছে বা ধরো আমি আর চিন্তা করতে পারছি না। কোনো জায়গায় একটা চিন্তা শক্তি আমার কাজ করছে না। এটা বেসিক্যালি কেন হয়? মানে এখানে কি আলাদা কোনো রকমের এনার্জিস রয়েছে নাকি এটা আমাদের জাস্ট একটা ইলিউশন বা কোনো একটা অন্য কোনো পরিবর্তন? মানে সায়েন্স কি বলছে বা ডক্টর অভিষেক কি বলছে আমাদেরকে? সেটা মানে কমপ্লিটলি সাইন্টিফিক্যালি বলবো না, হুম, বাট একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলবো যে হিউম্যানসরা খুব ডিস্টার্বিং। ওকে। মানে এই আর্থ প্ল্যানেটের মধ্যে যদি সবচেয়ে ডিস্টার্বিং ক্রিয়েচার থাকে, সেটা হলো হিউম্যান, আমরা মানব জাতি। মানে আমরা নেচারের হারমোনিতে আর নেই, আমরা নেচারকে ধ্বংস করছি। হুম, আমাদের ফ্রিকোয়েন্সি আলাদা, কমপ্লিটলি গোয়িং এগেইনস্ট দ্য বায়োলজিক্যাল প্রসেস। আমরা ওইরকম ভাবে মানে নিজেকে তৈরি করছি। তো যে জায়গাগুলিতে মানুষ কম যাচ্ছে বা মানুষ যাচ্ছেই না, ওইখানে ওই কেওসটা নেই, হুম, ওইখানে প্রকৃতি নিজের ছন্দে আছে। হুম, তো যখন ওই জায়গার ওই রিদম আর ওই ফ্রিকোয়েন্সির মধ্যে আমি গেলাম হুম, বা যে কেউ যাবে, তো ওর শরীরের মধ্যে, ওর ব্রেইনের মধ্যে যে কেমিক্যাল প্রসেস গুলো চলছে, হুম, ফিজিক্যাল অ্যাটমিক লেভেলে যে প্রসেস গুলো চলছে, হুম, বাইরের ফ্রিকোয়েন্সি ভিতরের ফ্রিকোয়েন্সিটাকে ঠান্ডা করে দেয়। হুম, তখন তুমি ইচ্ছে করলেও কেওটিক ফিল করতে পারবে না। স্বাভাবিক মাঝ বাজারে গেলে চতুর্দিকে চিৎকার চেঁচামেচি চলছে, হ্যাঁ, তখন কোনো সুদিং ফিল আসে না। রাইট। কিন্তু একটা মন্দিরে সন্ধ্যাবেলা গেলে হুম। সুদিং ফিলটা আসে, কারণ কি না, ওখানের আহ, জায়গাটা ভাইবটাই বা শান্ত, এনার্জিটাই অন্যরকম ওখানে থাকে। সবাই ভালো চিন্তা করছে, হুম, ওখানে গিয়ে কেউ মারামারি চিন্তা করছে না, ওখানে আমরা সুগন্ধি দ্রব্য ব্যবহার করছি, হুম, ওখানে আমরা ভালো লাইট ব্যবহার করছি। যখনই আমরা কোনো একটা জিনিসকে ভালোভাবে ব্যবহার করি, পরিষ্কার রাখতে চাই, গন্ধটা ভালো রাখতে চাই, হুম, সবগুলো সেন্সেস, 5টা সেন্সেস, হুম, যে স্পর্শ করলেও ভালো লাগবে, হুম, দেখতেও আর্টিস্টিক লাগবে, হুম, গন্ধটাও সুদিং হবে, হুম, আর সাউন্ড, ঘন্টির শব্দ হুম, আর মাঝ বাজারের কেওস। হুম, তো যখন 5টা ইন্দ্রিয়কে আমরা গুড গুড ভাইবস গুলো দেব, হুম, অটোমেটিক্যালি ইয়োর বডি উইল স্টার্ট ফিলিং গুড। তো রিসেন্টলি সামার ভ্যাকেশনে ছুটি নিয়ে গেছিলাম ভ্যালি অফ ফ্লাওয়ার্স, ওই পার্টিকুলার ডিস্ট্রিক্টে, চামোলি ডিস্ট্রিক্ট বলে ওটাকে, উত্তরাখণ্ডের। তো ওখানেই ভ্যালি অফ ফ্লাওয়ার্স, ওটা 2 মাসের জন্যই খুলে শুধুমাত্র। ওখানে রেয়ারেস্ট অফ দ্য কিছু স্পেসিস অফ ফ্লাওয়ার্স আছে, ওভারওয়েলমিং না, যেমন একদম দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে একদম পুরো সানফ্লাওয়ারে ভর্তি ফুলের, না ওরকম না, রেয়ার ফ্লাওয়ার্স যেগুলো সব জায়গায় পাওয়া যায় না। ওখানে আমরা গেলাম, ল্যান্ডস্লাইড হচ্ছিল অনেক, তো একটু রিস্ক নিয়েই আমরা ওই
গ্রামটা অব্দি গেলাম। দেন ওখান থেকে ট্রেকিং, ওটাও প্রায় 13,000 ফিট। আচ্ছা। হ্যাঁ, ইট ওয়াজ গুড। ওখানে পুষ্পাবতী রিভার আছে, ওই রিভারটা অব্দি আমরা গেলাম। সব গ্লেশিয়ার, মানে নিজের চোখের সামনে গ্লেশিয়ারকে মেল্ট হতে দেখেছি। গ্লেশিয়ারের উপরে দাঁড়িয়েছে, গ্লেশিয়ারকে টাচ করেছি। গ্লেশিয়ার আর ফ্রোজেন আইসের মধ্যে অনেকটা ডিফারেন্স। Glaciers are like living entity, you can say, because glaciers keep moving, glaciers keep forming, glacier keeps melting. তো প্রথমবার আমি গ্লেশিয়ার চোখের সামনে থেকে দেখলাম এবার। এটা একটা অদ্ভুত মানে ফিজিক্যাল ফেনোমেনন। মানে উপরের লেয়ারটাতে বরফ আছে এন্ড ওটার নিচে প্রচন্ডভাবে বরফটা মেল্ট হচ্ছে এন্ড একদম স্রোতের মতো নদীর সৃষ্টি হচ্ছে। The mountain rivers origins from the glacier, but বইয়ের জিওগ্রাফি বইয়ের মধ্যে ওটাকে পড়া আর ওটাকে সামনাসামনি দেখা was totally different. তো ওটা দেখলাম, এটা আমার কাছে একটা নতুন অভিজ্ঞতা ছিল এবার। আর ট্রেকিংটা কিরকম ছিল? ট্রেকিংটা নট ভেরি ডিফিকাল্ট, ইট ওয়াজ মডারেটলি ইজি। তারপর ওখান থেকে হেমকুন্ড সাহেব আমরা গেলাম। আচ্ছা, এইটা কি মোটামুটি একদিনের ট্রেকিং? মানে ভ্যালি অফ ফ্লাওয়ার্স একদিনের ট্রেকে করা যায়, বেস ক্যাম্প থেকে একদিন গিয়ে করা যায়। তো তোমরা বেস ক্যাম্পে স্টে করেছো? হ্যাঁ, কার্চি বেস ক্যাম্পে আমরা স্টে করেছিলাম। ওখান থেকে ঘাঙ্গারিয়া বলতে একটা জায়গা আছে, ওখানেই থাকতে হয়। ওটা আবার 6 মাসের জন্য খোলা থাকে, নভেম্বর থেকে বন্ধ হয়ে যায়, স্নোফল শুরু হয়ে যায়। তো ওখান থেকে আমরা ট্রেক করে ভ্যালি অফ ফ্লাওয়ার গেলাম, আবার ব্যাক টু ঘাঙ্গারিয়া। নেক্সট ডে আমরা ওখান থেকে ট্রেক করে গেলাম হেমকুন্ড সাহেব। আর ওইখানে ওই জায়গাটাতে তুমি ব্রহ্মকুমার দেখেছিলে, ইয়েস, একটা ছবিও দেখেছিলে। ইয়েস। এন্ড বলা হয় যে তারাই খুব লাকি, মানে যারা এই ব্রহ্মকুমার দেখতে পায়। ভীষণ রেয়ার ফ্লাওয়ার। তো আমি প্রস্ফুটিত অবস্থায় দেখিনি ব্রহ্মকমলটা, লাগে ওটা ক্লোজড অবস্থায় ছিল। অ্যান্ড যারা পুরনো গ্রামবাসী, ওরা অলমোস্ট 50 কিলোমিটারের মতো ট্রেকিং করে ভোর 3টার সময় উঠে পাহাড়ের উপরে গিয়ে ব্রহ্মকমলটাকে প্লাক করে নিয়ে পাহাড় ক্রস করে বদ্রীনাথে গিয়ে পূজা দিত, এখনো দেয়। সেটা নর্মাল মানুষের ওটাকে প্লাক করার পারমিশন নেই, because it comes under wildlife department. It comes under Nanda Devi National Park. আচ্ছা। তো ডিপার্টমেন্ট অফ ফরেস্টের আন্ডারে আছে, তো কেউ টাচ করতে পারবে না, কেউ প্লাক করতে পারবে না। তো দ্যাট ওয়াজ এ ভেরি নাইস এক্সপিরিয়েন্স ফর মি টু সি দ্যাট ফ্লাওয়ার। ওটা আমি দেখেছিলাম বেসিক্যালি হেমকুন্ডের সাইডে, হেমকুন্ড সাহেব যাওয়ার পথে। আচ্ছা, ইট ওয়াজ নাইস। এবার ওইখানে ট্রেকিং এর গল্পটা বা গল্পটা যদি। তো সেকেন্ড ডে ছিল আমাদের, আফটার ভ্যালি অফ ফ্লাওয়ার্স ইট ওয়াজ হেমকুন্ড সাহেব। And Hemkund Sahib was world's highest Gurudwara at 15,500 feet. So again we have to climb uphill. ওটাতে paved way, মানে বানানো আছে, কারণ হেমকুন্ড সাহেব একটা যাত্রা, শিখদের জন্য ওটা একটা ফেমাস তীর্থযাত্রার মতো। ওখানে হিন্দুরাও যায়, অন্যান্য ধর্মাবলম্বী মানুষরাও যায়, অনেক বছর ধরে যাচ্ছে ওইখানে। তুমি খচ্চরের সহায়তা নিয়ে যেতে পারো, বাট আমি ওটা প্রেফার করি না। এটা একটা অ্যানিমেল অ্যাবিউজ বলতে গেলে, নিজের পায়ে হেঁটে যাওয়াটাই ভালো। তো ওটা অনেকটা ইনক্লাইন, রাস্তাটা বানানো বাট অনেকটা ইনক্লাইন। তো একটা স্টিক থাকলে খুব হেল্প হয়, ট্রেকিং পোল থাকলে আরো ভালো। তো আমরা 4 ঘন্টার মধ্যে উপরে পৌঁছে গেলাম। গিয়ে ওখানে যে গ্লেশিয়ার লেকটা আছে, তো ওটাতে ডুব দেওয়ার খুব ইচ্ছে ছিল, কিন্তু সাহস পাচ্ছিলাম না। বাট যেই মাত্র একটু মানে রৌদ্রটা এলো, বিকজ ইট ওয়াজ সামার, তো একটা সাহস করে চট করে ডুবটা দিয়ে কাপড় চেঞ্জ করলাম, এন্ড ইট ফেল্ট গুড, চিলিং গ্লেশিয়ার ওয়াটার। এতটা ঠান্ডার মধ্যে অসাধারণ। যখন ওই এনার্জিটা থাকে না, তখন মানে থাকতে থাকতে করে নেওয়াটা বেটার, বডিটা ঠান্ডা হওয়ার আগে। অবশ্যই মানুষ ছিল, একা করিনি, তো সেফটি ছিল। আর উঠার পরেই রৌদ্র চলে গেল। হ্যাঁ, তাই ওয়াজ লাকি যে করে ফেলেছে, কারণ একবার যখন রৌদ্র চলে গেল আর ঠান্ডা বাতাস এলো। আর পাহাড়ে তো আমরা ওয়েদার প্রেডিক্ট করতে পারি না, একদমই না, একদমই না। তো লেকের এই পার থেকে ওই পারটা দেখা যাচ্ছিল না। হ্যাঁ, আই কুড নট সি, এতটা ফগ হয়ে গেছিল। এন্ড উইন্ড চিল ফ্যাক্টরের জন্য ভীষণ ঠান্ডা, ভীষণ ঠান্ডা। তারপরে জ্যাকেট লাগিয়ে ভিতরে গেলাম, ওখানে কম্বল টম্বল দেয় ওরা। তো ওদের যে একটা কীর্তনের মতো হয়, ওটাকে বলা হয় আরদাস গুরুদ্বারাতে। তো ওদের আরদাসটা 12টার সময় শেষ হয়ে যায়, লাস্ট আরদাসটা। অন্যান্য গুরুদ্বারার মতন না, কারণ মানুষকে নিচে নামতে হবে। হ্যাঁ, তো ওই আরদাসটা একদম চোখের জল এনে দিল।
Like মানে I তুমি was, ওটা অ্যাটেন্ড করতে পেরেছিলে। yes, it was literally I was crying. ওইখানের vibe, ওইখানের sound, and I felt lucky I could do that. I was crying for constantly 30 minutes during the others inside that Gurudwara. মানে এইটার কোনো ও এটা শুধু অনুভূতির ব্যাপার। মানে মুখের ভাষায় হয়তো আমরা বোঝাতে পারব না ঠিক ওই No. মুহূর্তের ফিলিং। Yes. And our trek leader told us that you will cry after going there. It is a lifelong memory. হুম, Because যেখানে কোনো ধরনের impurity নেই, সেখানে তুমি ওই জিনিসগুলোর প্রতি টাচড হবে, your soul will become overwhelmed with those energies. So it was very good. And then লাঙ্গারে খাওয়া, খুব টেস্টি খিচুড়ি and গরম গরম চা. And then ট্রেকিং করে আবার নিচে নামা আসা শুরু করতে হয়, হুম। কারণ অন্ধকার হয়ে গেলে আবার প্রবলেম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো 1 p.m. is the last time and you should start descending. আচ্ছা মানে 1 PM থেকে তোমাকে আবার Climbing descend up করতে হবে। is a task, হুম। climbing down is a double risky task. Yes. You may roll down and you have to maintain your time. হুম, যখনই সূর্যটা চলে যায় না, হুম, things become totally difficult anywhere. পাহাড়ের মধ্যে রাত্রটা অলওয়েজ ডিফিকাল্ট। হুম। তার মধ্যেই যেন বলা হয় মানে দিনের বেলায় তুমি যতটুকু পারো সেই হ্যাঁ, সময়। হ্যাঁ। তো মোটামুটি ট্রাভেলিং এর গল্প শুনতে একটা কথাই বারবার মাথায় আসছে যে, তোমার যে সোলো ট্রাভেলিং এর গল্পটা, হুম, সোলো ট্রাভেলিং যেখানে করেছিলে বা ট্রেকিং যেখানে করেছিলে, ওইখানে কি ধরনের প্রবলেম ফেস করতে হয়েছিল বা কোন ট্র্যাকটা ছিল যেটা তুমি সোলো কমপ্লিট করেছিলে? আমি অনেকগুলোই সোলো ট্রেক করেছি, মহারাষ্ট্রে করেছি, উত্তরাখণ্ডেও 1-2 বার করেছি। ওকে, লাস্ট যেটা আমি সোলো করেছিলাম এটা ছিল ভদ্রাজ টেম্পল। ওটা দেহরাদুন থেকে করা যায়। ওটা 7 কিলোমিটার একটা মাউন্টেন হাই, ওটা ট্র্যাক করে ক্লাইম্ব করতে হয়। তো ওটাতে আমার রুট জানা ছিল না। ওইটাতে টাস্ক ছিল যে আমাকে একা একা রুট বার করতে হবে। মানে এই টাস্কটাকে তুমি নিজে হ্যাঁ, আমি নিজে করেছি। আচ্ছা, প্রথমে একটু রিসার্চ করেছি যে কোথা থেকে কোথায় যেতে হবে, বাট ওয়ান্স ইউ আর ইন দ্য মাউন্টেন দেন ইউ আর লস্ট। হুম, সো আই ওয়েন্ট লস্ট, আই ওয়াজ লস্ট। তো আমাকে আইডিয়া করতে হয় যে টেম্পলটা আমি দেখতে পাচ্ছি, তো এই মাউন্টেনটাকে কোন রুট দিয়ে ক্রস করলে পরে আমি ওই পাহাড়ে যেতে পারবো, হুম, একটা মাউন্টেন থেকে আরেকটা মাউন্টেনে যেতে যাব। হ্যাঁ, তো ওই 3D ভিজুয়ালাইজেশনটা খুব ইম্পর্টেন্ট। হুম, তা আমার মনে হয় কিছুটা জিওগ্রাফিক্যাল আর কিছুটা আর্টিস্টিক আইডিয়া হুম, ওইটার জন্য ইম্পর্টেন্ট। আদারওয়াইজ তুমি বেপথে চলে যাবে। হুম, আর ওই পুরো পাহাড়ের মধ্যে কেউ ছিল না আচ্ছা, আনটিল আই রিচ দ্য বেস অফ দ্য টেম্পল। আচ্ছা, আচ্ছা, তো পাথরগুলো একটু শুকিয়ে গেছিল বিকজ একটা ড্রাই সিজন ছিল। হুম, তো যদি হোঁচট খেয়ে পড়ে যেতাম তাহলে সামলানোর জন্য কেউ ছিল না, ওটা হুম, একটা রিস্ক ছিল। জল আস্তে আস্তে কমে গেছিল, অনেক হার্শ সানলাইট ছিল, এটা একটা ছিল। নেটওয়ার্ক ছিল না, আচ্ছা। এই তিনটে জিনিস। মানে জিপিএস এরও না, দেখার কোনো চান্স নেই। না। কম্পাস ছিল অ্যাপেল ওয়াচের মধ্যে, দেখে হ্যাঁ, অ্যাপেল ওয়াচটা খুব কাজ করেছিল ওই সময়। হ্যাঁ, হ্যাঁ। হাইট আর টেরেনটা দেখছিলাম, তো যে রুট দিয়ে গেছি সেটাকে আমি রেকর্ড করে করে যাচ্ছিলাম। আচ্ছা, তো আচ্ছা। আমি ব্যাক ট্রেস করে ওই রুটেই পিছনে ফেললাম, ওটা ছিল খুব এক্সাইটিং। ওকে। টেকনোলজি সামটাইমস হেল্পস আ লট, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। রাইট, রাইট। বাট দেন ইউ হ্যাভ টু ইউজ ইউর ওন ব্রেন। মোটামুটি তুমি যতগুলো জায়গায় গেলে আমি দেখছি যে সবগুলো স্পিরিচুয়াল মানে কোনো না কোনো জায়গা থেকে লিঙ্কড আছে। মানে তুমি কি ইচ্ছে করে ওই ট্র্যাক গুলোকে চুজ করেছিলে নাকি পরিস্থিতি তোমাকে না জানিয়ে কোথাও না কোথাও ওই জায়গাগুলোতে নিয়ে চলেছে? ম্যাক্সিমাম অফ দ্য টাইম পরিস্থিতি, কারণ আমি জানতাম না কি ছিল ওখানে। ভীমাশঙ্কর আমার কাছে জানা ছিল না, ওকে, তুংনাথও আমার কাছে জানা ছিল না। ওকে। তো এরকম অনেকগুলো জায়গা আমি জানতাম না, হুম, বাট দেন লেটার আই ফাউন্ড দ্যাট দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট প্লেস। এরকম একটা জায়গায় সুরকান্ডা দেবী টেম্পল, ওকে। এটা বাইকে গেছিলাম, ট্রেকিং না, বাইকে সোলো বাইক রাইড করে পৌঁছে গেছিলাম উপরে। হুম, ইট ইজ অ্যারাউন্ড 13,000-14,000 ফিটস, হুম, অ্যান্ড ধনৌল্টিতে, সেটা উত্তরাখণ্ডে। ওখানে যাওয়ার পরে গিয়ে আমি ওটা জানলাম যে ওটা 51টা শক্তিপীঠের মধ্যে একটা। তো আচ্ছা, সতীর মাথাটা কেটে ওইখানে পড়েছিল, এই জন্য ওটা সিরখণ্ডা থেকে সুরকান্ডা নামটা পড়েছে। তো আচ্ছা। ওটা জানার পর আমার গুজ বাম্পস দিল মানে সামথিং। তুমি মন্দিরের ভেতরে গেলে হ্যাঁ, মানে পূজা-টুজা বা যে ধরনের রিচুয়ালস হয় এগুলো ফলো করলে হাউ ওয়াজ দ্য এক্সপেরিয়েন্স ইনসাইড দ্য টেম্পল? চিলিং ছিল বিকজ বরফ ছিল উপরে। আচ্ছা, তো মানে পাড়া রাখাটা সম্ভব হচ্ছিল না। হ্যাঁ, মানে কি করে জাস্ট নেমে যাবো চট করে, ওইটা তাড়া ছিল, অনেক ভিড় ছিল, কিন্তু মানে পা রাখা যাচ্ছিল না। বুঝতে একটা সময় অবধি ছিলাম 1-2 মিনিট, বা তারপরে আর সম্ভব হচ্ছিল না, হুম, এতটা ঠান্ডা ছিল। তো আমি বাইরে থেকেই পুজোটা করেছি, হুম, হুম, ভিতরে আমি মানে টাইম স্পেন্ড করতে পারিনি। তো আর অনেকটা খিদে পেয়ে গেছিল, অনেক লেট হয়ে গেছিল। হুম।
তারপরে যেহেতু ওইটা একটা টুরিস্ট স্পটের মতো জায়গা, হুম, এটা একটা তীর্থস্থান, হুম, তো ওখানে দোকানপাটও ছিল। হুম। ওখানে খাওয়া দাওয়া সেরে তারপরে আবার বাইক রাইড করে চলে এলাম। লম্বা বাইক রাইড ছিল, প্রায় 4-5 ঘন্টার বাইক রাইড। তো রাত্র হয়ে গেছিল অলমোস্ট। উত্তরাখণ্ডে এই মুহূর্তে রয়েছে, মানে দেহরাদূনে রয়েছে এবং হ্যাঁ, এখান থেকে উত্তরাখণ্ডের সমস্তগুলো জায়গা তুমি এক্সপ্লোর করছো। তো উত্তরাখণ্ডের মধ্যে কোন, কোন জায়গাগুলো তোমাকে বারবার টানে? মানে হয়তো তুমি আরেকবার সুযোগ পেলে আরেকবার যাবে। বাকেট লিস্টে হয়তো আরো অনেকগুলো রয়েছে হ্যাঁ, যেগুলো হ্যাঁ, কভার হ্যাঁ, করা হয়নি, হ্যাঁ, হয়তো ইন হ্যাঁ, হ্যাঁ। ফিউচার করবে। বাট এখন যেগুলো কভার করেছো এগুলোর মধ্যে থেকে কোন জায়গাগুলো বারবার টানে? ঋষিকেশ বারবার যাওয়ার মতো একটা জায়গা। বাহ! অনেকবার যাওয়া যায়। অলরেডি গেছি অনেকবার। হ্যাঁ, বাট ঋষিকেশ অনেকবার যাওয়া যায়। ওখানে ত্রিবেণী ঘাটের গঙ্গা আরতিটা খুব সুন্দর হয়। তুংনাথ আবার যেতে চাইবো। কিন্তু আ উইন্টারে না, সামারে যেতে চাইবো। আচ্ছা। হ্যাঁ, অ্যান্ড উত্তরকাশীর লাস্ট যে ভিলেজ যেখান থেকে আমরা দায়রা বুগেল ট্রেক করেছিলাম, রাইথান, ওই গ্রামটাতে গিয়ে আমার থাকার খুব ইচ্ছে। আচ্ছা। ওই গ্রামটাতে যেমন আমার একটা ইমোশন হ্যাঁ, ওই গ্রামের প্রতি, ওই গ্রামের লোকদের প্রতি, ওদের হুম, কথাবার্তার প্রতি, ওদের কালচারের প্রতি। আচ্ছা, আচ্ছা। ওই গ্রামে গিয়ে আমি জীবনের কোনো একটা টাইমে এটলিস্ট মাসখানেক গিয়ে আমি থাকতে চাইবো ওই গ্রামে। আচ্ছা, মানে হ্যাঁ, এতটা ভালো লেগেছে হ্যাঁ। যে তো তুংনার ট্রেকিং এর কথা যখন উঠলোই, আমি যেহেতু ওই ব্লগটা তোমার দেখেওছি এবং আ এইটা একটু জানতে চাইবো যে এই যে ব্লগিং করা তার সাথে, সাথে ট্রেকিং করা। আ এটাকে ম্যানেজ করো কিভাবে? মানে এটা তো somehow একটু ডিফিকাল্ট হয়ে যাবে। এটা তোমাকে আবার ওই টাইমে ওখানে পৌঁছতেও লাগবে। তার মাঝখানে শুট গুলি করে নেওয়া। ট্রেকিং এর সময় ভ্লগিং করাটার ডিফিকাল্টিটা এটা যে I cannot afford to stop much. হুম, যে আমি দাঁড়াবো আর অনেকগুলো ফটো তুলবো, অনেকগুলো ভিডিও করবো and তারপর আবার যাবো না। It has to be candid. Now when you are doing something হুম, and you don't know what is coming next, হুম, তার মধ্যে আমাকে ক্যাপচারও করতে হবে। হুম, তো ইনস্ট্যান্টেনিয়াস আমি চোখ দিয়ে যা দেখছি, ওকে হুম, এই শটটা ভালো আসবে, হুম। ওইটাকেই করতে এগিয়ে যাওয়া। আচ্ছা। তো আমার চ্যানেলে ভিডিওস এর মধ্যে জিনিসটা ওইরকমই লাগে যে আমি করতে এগোচ্ছি। হুম, যদি গ্রুপে যাই তাহলে আমাকে আরো টাইমটা মেনটেন করতে হচ্ছে। হুম, হুম, হুম। তো সেটা একটু ডিফিকাল্ট হয় টাইম ম্যানেজমেন্ট। আর আমার প্রত্যেকবার মনে হয় যে আমি কম ক্যাপচার করেছি। আচ্ছা। বিকজ ওইসব জায়গায় গেলে 360 ভিউটাই এত সুন্দর হয় হুম, যে মেমোরি কার্ড শেষ হয়ে যায়, ব্যাটারি শেষ হয়ে যায়, হুম। ক্যাপচারিং শেষ হয় না। তুমি কি, কি ব্লগিং এর জন্য ইকুইপমেন্টস ইউস করো বেসিক্যালি? একটা মিররলেস ক্যামেরা আছে, হ্যাঁ, Sony Alpha 6600, 4 বছর ধরে সেটা ইউজ করছি। 2-3টে লেন্স আছে, সিগমার লেন্স আছে। GoPro একটা আছে 2019 এ কিনেছিলাম। ওটা এখনো কাজ করছে। GoPro 8, একটা DJI ড্রোন আছে ওকে। যেটা 5-6 বার ক্র্যাশ করেছি অ্যান্ড লাকিলি ফেরত পেয়ে গেছি। আচ্ছা, অনেক ডিফিকাল্ট জায়গায় ক্র্যাশ করেছি ওইটা। ওকে। আর ফোনও ইউজ করি, iPhone ইউজ করি। আগে অ্যান্ড্রয়েড ফোন ইউজ করতাম। আর ব্লগিং এর জন্য এডিটিং-টেডিটিং এগুলো নিজেই করছো তো? নিজেই করছি, সবকিছু নিজে অ্যান্ড করছি। ভয়েস ওভারও তুমি নিজেই হ্যাঁ। করছো। তো আ মানে এজ এ ডক্টর অভিষেক আর ব্লগার অভিষেক, মানে কোনটাতে বেশি স্বাচ্ছন্দ্য? বা কোনটার মধ্যে প্যাশনটা বেশি? আ প্যাশন ইন দ্য সেন্স লাইক কাজের জন্য কাজ করতে হয়। হ্যাঁ। আর ঘোরা এক্সপ্লোর করাটা পেশা। তো আ জাস্ট অভিষেক ইজ ফাইন ফর মি। জাস্ট অভিষেকটাই আমি লাইক করতে। ব্লগিংটা নিয়ে ইন ফিউচারে কি, কি ভাবছো? মানে এটাকে আর কিভাবে কোন জায়গায় দেখতে চাইছো নিজেকে? ব্লগিং ইজ অ্যান আউটকাম। ব্লগিং করার জন্য ঘুরতে যাবো ইজ নট মাই পারপাস। হুম, আমার এক্সপ্লোর করতে ভাল লাগে, শিখতে ভালো লাগে, নতুন জিনিসটা ট্রাই করতে ভালো লাগে। হ্যাঁ, নতুন জিনিসটাকে দেখা, জানা, শেখা, উপলব্ধি করা, সেটাকে রেকর্ড করে মেমোরির মধ্যে রাখা, সেটাকে প্রেজেন্ট করা লেটার অন। সো ওইটা একটা বাই প্রোডাক্ট। হুম, ভ্লগিং এটা আমার জন্য একটা বাই প্রোডাক্ট। কেরিয়ার বানানোর কথা ওইটার মধ্যে ভাবিনি। আচ্ছা। আর বিকজ অফ মানে ল্যাক টাইম, অনেকগুলো ভিডিও পেন্ডিং পড়ে থাকে, এডিট করতে পারছি না। তো আগামীতে এটা নিয়ে একটু ডিসিপ্লিন হওয়ার কথা ভাবছি। কোথাও ওকে। ঘুরে যদি আমি একটা ফটো তুলে নেই বা ভিডিও হ্যাঁ, করে নেই, হুম। সেটাকে আমি একটু তাড়াতাড়ি করে এডিট করলাম বা হ্যাঁ, বিকজ আপলোড করে আমরা দিলাম। যারা রয়েছি আমরা অপেক্ষা করে থাকি বেসিক্যালি। অভিষেক যখনই কোনো একটা ট্র্যাকিং এ যায়, তো আমাদের মনে হতে থাকে যে এবার নতুন কিছু একটা আসতে চলেছে। অ্যান্ড I literally wait for his vlogging বাট ভীষণ বাজে। খুব দেরিতে ব্লগ ছাড়ে। I literally poke him যে কবে আসছে নতুন ব্লগ। এনিওয়েজ তো সরি পাহাড়ের অনেক গল্প শুনলাম। পাহাড় বেশি প্রিয় না সমুদ্র? কারণ আমি জানি সমুদ্র তুমি গেছো, সমুদ্র এক্সপ্লোর করা হয়েছে। পাহাড় বেশি প্রিয় না সমুদ্র বেশি প্রিয়? আমি বলবো পাহাড় বেশি প্রিয়। কারণ পাহাড়ের সমুদ্র না সামহাও
একটা সিমিলার কাইন্ড অফ ভাইব দেয়। ওকে। যদিও আমি বলব না যে আমি সমুদ্র খুব বেশি এক্সপ্লোর করেছি। আমি সমুদ্রকে সমুদ্রের তীর থেকেই বেশি এক্সপ্লোর করেছি। ওকে। সমুদ্র মাঝখানে গিয়ে বা গভীর জলের ভিতরে ঢুকে আমি এক্সপ্লোর করিনি। হুম, আমি এখনো স্কুবা ডাইভিং ও করিনি। হুম। তো বাট ইচ্ছা আছে করার হ্যাঁ, ইন্টারেস্ট? করার ইচ্ছে আছে। স্কুবাটা করার খুব ইচ্ছে আছে। কিন্তু পাহাড়ের যেমন একটা ইনফিনাইট হুম, ভাইব, পাহাড়ের শেষ হয় না টেরেন। হুম। পাহাড়ের লুকস, দূর থেকে ওটার বিউটি আর সামনে থেকে ওটার ডেঞ্জারাসনেস ওটা আলাদা। হুম, পাহাড় অনেক কিছু শিখাতে পারে। হুম, ওটার উপরে উঠা আর উপর থেকে নিচে নামা, হুম, ইট gives you a character, হুম, and there are endless views and endless terrains you can get in mountains which you will not get in sea. হুম। সে কারণে পাহাড় বেশি Yes. আর সমুদ্র এক্সপ্লোর করতে গিয়ে কি এক্সপ্লোর করলে? এবং সেখানে যদি কোনো বিশেষ অভিজ্ঞতা থাকে? খুব একটা বেশি না, তবে হ্যাঁ, মুম্বাইতে ছিলাম ৪ বছর, তো সমুদ্র তীরেই থাকতাম। হুম, সমুদ্রের ঢেউটা ভাল লাগতো। মেরিন ড্রাইভ ইজ এ থেরাপি and I ওকে। will miss মেরিন ড্রাইভ অলওয়েজ। সমুদ্রের সাউন্ডটা খুব ভালো লাগে। ঢেউটা যখন মানে সরে এসে যখন ধাক্কা খায়, হুম, তখন যে জলগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ে, শরীরের মধ্যে এসে ছিটাগুলো পড়ে, সেটা খুব ভালো লাগে। গোয়াতেও গেছি, পন্ডিচেরিতেও গেছি, মহাবালিপুরমও গেছি। হুম। ওখানে স্যান্ড বিচের মধ্যে সমুদ্রের ঢেউয়ের সাথে খেলা, ওটাতে খুব মজা লাগে। যখন ঢেউগুলো ধাক্কা দেয় আর তুমি একদম রোল করে পড়ে যাও সামনে গিয়ে, দ্যাট ইজ ভেরি এক্সাইটিং টু মি। বাট হ্যাঁ, লবণ জল মুখে ঢুকলে আবার অসুবিধা হবে। ইটস ভেরি সল্টি, ভেরি সল্টি। বাকেট লিস্টে আর কি রয়েছে? বাকেটই অনেকগুলো। তো লিস্টের নাম কি বলবো? There are plenty of bucket. Like I want to, honestly speaking, I want to die traveling. Like I would be lucky enough to, have my last breath in top of a mountain rather than sitting or, lying in a deathbed in a hospital. ওকে। That would be a perfect time for me. স্কাই ডাইভিং করার ইচ্ছা আছে? হ্যাঁ, ওই এক্সপেরিয়েন্সটা নিয়েও মানে yes, আশা করছি তোমার এক্সপেরিয়েন্সটা খুব তাড়াতাড়ি হোক এবং আমরা তারপর আবার একটা hopefully. পডকাস্ট সেশনে বসবো Sure, সেটার sure, অভিজ্ঞতা sure, শোনার জন্য। sure. তাহলে আজকের পডকাস্ট আমরা এখানেই শেষ করছি। আমরা ফিরে আসবো নতুন কোনো এপিসোড নিয়ে। অভিষেক, তোমাকে অনেক ধন্যবাদ Thank you. যে তোমার মূল্যবান সময় আমাদেরকে দিলে এবং তোমার অভিজ্ঞতা আমাদের সঙ্গে শেয়ার করলে। Thanks a lot. দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।